দর্শক সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এসএসআরএম পলিটিক্স প্লাস অনুষ্ঠান এবং আপনারা যারা নিয়মিত আমাদের এই অনুষ্ঠান দেখে থাকেন রাজনীতি নিয়ে আমরা কথা বলি। রাজনৈতিক বিশ্লেষকরা নানাভাবে আমাদেরকে বলছেন যে ঠিক রাজনীতি কিন্তু আর আগের মতো জমে উঠছে না, মানে সংসদে যাওয়া না যাওয়া কিংবা বেগম জিয়ার প্যারোল এই জিনিসগুলো খুব একটা আর আলোচনা হওয়া না হওয়া বা সকালে এই কথা তো বিকেলে ওই কথা, সেক্ষেত্রে সাধারণ মানুষের খুব একটা আগ্রহের জায়গা কিন্তু এই বিকল্পে নেই। অন্যদিকে ভিতরে ভিতরে রাজনৈতিক পুরো ব্যাপারটির একটি পরিবর্তনের কথা নানাভাবে বিভিন্ন সময়ে আমরা শুনতাম। আসলে রাজনীতি যেমনটা আগে আমরা হরতাল অবরোধ কিংবা জ্বালাও পোড়া সেই জায়গাগুলো থেকে অনেক আগেই বের হয়ে আসার একটা ব্যাপার ঘটছে, এখন নানা সামাজিক দিক থেকে কিন্তু মানুষের আগ্রহটি খুব বাড়ছে, অর্থাৎ সামাজিক সুশাসন নানান দিক কিন্তু এখন সাধারণ মানুষের কাছে এসছে। তাহলে রাজনীতির পরিস্থিতি কি ঘটবে, কি থাকবে? আমরা আজকের বিষয় রেখেছি রাজনীতি এখন আসলে এখন কি পরিস্থিতি, সেটি আমাদের যারা বিশ্লেষক আছেন আলোচক আছেন তাদের কাছ থেকে শুনবো। আমরা আমন্ত্রণ জানিয়েছি আজকে ভারপ্রাপ্ত সম্পাদক দৈনিক সংবাদের খন্দকার মনিরুজ্জামান স্যারকে। স্যার, স্বাগত জানাচ্ছি আপনাকে আজকের এই অনুষ্ঠানে। আমরা আমন্ত্রণ জানিয়েছি নির্বাহী সম্পাদক দৈনিক জনকণ্ঠের স্বদেশ রায়কে, আমন্ত্রণ জানিয়েছি সিনিয়র সাংবাদিক এম.এ. আজিজ ভাইকে। আজিজ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। মনিরুজ্জামান স্যার, আপনাকে দিয়ে অনুষ্ঠান শুরু করতে চাই। যে কথা বলছিলাম যে রাজনীতি এখন মানে কি কি বলবেন আপনি, বিশ্লেষণটা কি হওয়া উচিত, বা রাজনীতিতে কি থাকছে কি থাকছে না? বড় কঠিন প্রশ্ন। রাজনীতি এখন মানে কি, মানে বের করতে হলে তো অনেক কিছু বলতে হয়, অনেক সময় লাগে, এত কিছু তো বলা যাবে না, আর অনেক কথা বলাও যাবে না, সেটাও একটি বিষয় আছে। আসলে এইটুকু বলা যায় যে রাজনীতি যেভাবে হওয়া উচিত ছিল সেইভাবে হচ্ছে না। আমরা যদি এরশাদ পতনের আন্দোলনের বিজয় এবং সেই বিজয়ের সময় তিন জোটের যে রূপরেখা, যে রূপরেখাকে তখন প্রধান দুই রাজনৈতিক দল তো বটেই, অন্যান্য রাজনৈতিক দলও বাংলাদেশের ম্যাগনা কার্টা হিসেবে অভিহিত করেছিল, সেইটাকে যদি ভিত্তি ধরি, গণতন্ত্রের উত্তরণ, গণতন্ত্রকে শক্তিশালী করা, পার্লামেন্টারি গণতন্ত্র প্রতিষ্ঠা করা, তারপরে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, নির্বাচনী প্রক্রিয়ায় সরকার বদল ইত্যাদি যে কথাগুলো সেখানে ছিল, আইনের শাসন, সুশাসন, যে কথাগুলো তিন জোটের রূপরেখায় ছিল, সেটাকে যদি আমরা ভিত্তি ধরি তাহলে খুব বেশি ব্যাখ্যার দরকার আছে কি, খুব বেশি ব্যাখ্যার দরকার পড়ে না। যে আসলে যা চাওয়া হয়েছিল এই নবতর পর্যায়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার প্রক্রিয়ায় এই তিন জোটের রূপরেখা দিয়ে, সেইটা কিন্তু আমাদের দেশে প্রতিষ্ঠিত হয় নাই এবং এখনও অবস্থাটা সেই জায়গাটায় নেই। ইন্ডিভিজুয়ালি দলগুলিকে যদি বিশ্লেষণ করি, আমরা মোটামুটি মোদ্দা কথা রাজনীতি সম্পর্কে এই কথাটা এখন বলা যায়। এবং মানুষ রাজনীতির কাছে যা চেয়েছিল, আমি দল হিসেবে বলছি না, রাজনীতি হিসেবে বলছি, মানুষ সেটা পেয়েছে, পায়নি। নূর হোসেনের সে আত্মত্যাগ, গণতন্ত্র মুক্তি, স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক, বুকে এবং পিঠে লিখে গুলি খাওয়া, তার সেই আত্মত্যাগের সেই স্লোগান, এটা কিন্তু গণতন্ত্র কিন্তু মুক্তি পায় নাই। তার অনেক ব্যাখ্যা আছে, অনেক আছে, সেটা আমি অত বিস্তারিত সময়ের অভাবে যাব না। অবস্থাটা হচ্ছে এরকম। আর বিশেষ করে বর্তমান অবস্থায় রাজনীতির ক্ষেত্রে আমাকে যদি বলেন, আমি একটা সুপ্ত অস্থিরতার লক্ষণ দেখছি। সুপ্ত এই কারণে যে এটা এখন দেখা যাচ্ছে না, এখন দৃশ্যমান নয়, কিন্তু ভেতরে ভেতরে মনে হয় যে এই অস্থিরতাটা পাকাচ্ছে। হ্যাঁ, এবং যা হয়, অস্থিরতা পাকাতে পাকাতে একটা সময় এটার এক ধরনের বহিঃপ্রকাশ ঘটে। সেটা খুব স্বাভাবিক বহিঃপ্রকাশ না, সুস্থ এবং স্বাভাবিক বহিঃপ্রকাশ না, সেটা বড় ক্ষতির কারণ হয়। যে কোনো ন্যাচারাল ফেনোমেনাই হোক আর পলিটিক্যাল ফেনোমেনাই হোক, তার জন্য বড় ক্ষতির কারণ হয়। কেন দেখছি এই কারণে যে এক ধরনের ভারসাম্যহীনতা রাজনীতিতে এখন বিরাজ করছে। যারা ক্ষমতায় আছেন তারা 8টি বাদে নির্বাচনের, অর্থাৎ 292টি আসনে তারা বিজয়ী হয়েছেন। আর
এর মধ্যে যারা বাইরে ছিলেন, মানে এদের বিরুদ্ধে নির্বাচন করেছেন ঐক্যফ্রন্ট, সেখান থেকে 6-2-8 6 জন বিএনপির, 2 জন গণফোরামের, মোট 8 জন নির্বাচিত হয়েছেন। আমি নির্বাচনের কোয়ালিটি নিয়ে কোনো আলোচনা করছি না, কিন্তু এটার বহিঃপ্রকাশ যেমন পার্লামেন্টের বাইরেও এটার বহিঃপ্রকাশ, যে দলটি বাইরে রয়েছে বড় দল বিএনপি, এই যে পার্লামেন্টের ভেতরে যে দলগুলো আছে যারা ক্ষমতায় আছে, তাদের পার্লামেন্টের ভেতরে এবং বাইরের অবস্থানের মোকাবেলায় বা এগেনস্ট দোজ পার্টিস, তাদের অবস্থানটা বলা যায় হাতি এবং পিঁপড়ার মতো অবস্থা দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, বিএনপি এখন জনসভা করার, মিছিল করার এটা মোটামুটি গ্রহণযোগ্য, এতবার একটা দল এতবার ক্ষমতায় ছিল, গ্রহণযোগ্য এবং দৃশ্যমান শক্তিশালী র্যালি করার মতো অবস্থা কিন্তু বিএনপির নাই। এটা হলো গণসংযোগের ক্ষেত্রে, আন্দোলনের মানে প্রাথমিক পর্যায়ের ক্ষেত্রে। সংগঠনের অবস্থাটা আমরা জানি, সংগঠনের অবস্থা আরও খারাপ। এখন যদি অনেস্টলি আমরা বলি যে বিএনপির নেতা কে, এবং সেই নেতার বা নেতৃত্বের সব নির্দেশ কি বিএনপির হাইকমান্ড মেনে চলে, বা বিএনপি হাইকমান্ড কি ঐক্যবদ্ধ হয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে এবং সেটা কার্যকর করতে পারে? বিএনপির কর্মীরা কালকেই বোধ হয় পত্রিকায় রিপোর্ট ছিল যে কর্মীরা প্রশ্ন করছে যে নেতারা কি করছে, তাদের নেত্রীর মুক্তির জন্য কি করছে, রাজনৈতিক আন্দোলনের জন্য কি করছে, এবং সরকার পতনের জন্য যে আন্দোলন করার কথা সেক্ষেত্রে কি করছে, কি বলছে, কিছুই কর্মীরা বলছে যে আমরা বুঝতে পারছি না। এখন এই রিপোর্টটা যদি ঠিক হয় তাহলে এটা তো এক বাক্যেই বলা যায়, এক কথাই বলা যায় বা এক শব্দেই বলা যায় যে দলটি একটা দিশেহারা অবস্থার মধ্যে পড়ছে। জি স্যার, আমি একটু সদেতার কাছে যেতে চাই। সদেশটা একটা বিষয় যে মনিরুজ্জামান স্যার কিন্তু মানে অনেক সুন্দর করে বিশ্লেষণ দেওয়ার চেষ্টা করলেন যে রাজনীতি এখন কোন পরিস্থিতি বা বিএনপির ইস্যুটি এসছে। আমার কাছে মনে হয় যে উপমহাদেশের অন্যতম রাজনৈতিক বিশ্লেষক বলি বা লেখক বলি অমলেশ ত্রিপাঠী, তার একটি উপমহাদেশের রাজনীতি বইতে তিনি বলছেন যে রাজনৈতিক দলগুলো হচ্ছে একটি প্রবাহমান নদীর মতো, অর্থাৎ নদীর যেমন জন্ম থাকে মৃত্যু থাকে, রাজনৈতিক দলগুলোরও সেই ধারাবাহিকতা অনুসরণ করতে হয়। অর্থাৎ নদীর যদি চলাচলের গতিপথ তৈরি না করি বা প্রত্যেকটি সময়ে যদি সেটি সুন্দর না রাখে, মসৃণ না রাখে, তাহলে কিন্তু এই নদী যেমন মরে যায়, রাজনৈতিক দলগুলো মরে যায়। আমরা বাংলাদেশের ইতিহাস সহ উপমহাদেশের রাজনীতির ইতিহাসে অনেক রাজনৈতিক দলের মৃত্যুও কিন্তু আমরা দেখেছি। তো এই ধারাবাহিকতা আমাদের রাজনীতিবিদরা মানেন না কেন, বোঝেন না কেন, কি বলবেন? না, আসলে বিষয়টা হচ্ছে কি যে মনির ভাই যে 3 জোটের রূপরেখার আমলের কথা বলেছেন, আসলে তারপরে পৃথিবীর অনেক পরিবর্তন হয়ে গেছে। পৃথিবীতে 2টো বড় ঘটনা ঘটে গেছে। এক, পৃথিবী এখন মানে এক কেন্দ্রিক পৃথিবী হয়ে গেছে, এবং 2 হচ্ছে তথ্য প্রযুক্তির একটা বিশাল বিপ্লব ঘটেছে। আর পৃথিবীতে অনেক কিছু আগে ঢাকা থাকতো, বাইপোলার পৃথিবী হওয়ার কারণে এখন পৃথিবী কিন্তু ওপেন হয়ে গেছে। সে কারণে রাজনীতিতে একটা বড় পরিবর্তন এসেছে। আগের দিনের ওই রাজনীতি এখন আর কোনো মতেই মানে এই সময়ের সঙ্গে খাপ খাওয়াতে পারবে না এবং তাকে ফিরিয়ে আনা যাবে না। বর্তমান সময়ের রাজনীতিটা কি? বর্তমান সময়ের রাজনীতি তো হচ্ছে মানুষের চাহিদাটার বহিঃপ্রকাশ। তো এই সময় মানুষের চাহিদা কি? মানুষের প্রথম চাহিদা হচ্ছে স্থিতিশীলতা। এবং কেন এই স্থিতিশীলতা? ব্যবসার স্বার্থে, শিল্পের স্বার্থে, গোটা পৃথিবীর সঙ্গে আমার দেশকে সংযুক্ত করার জন্য যে বড় বড় পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে হবে, এটার স্বার্থে দক্ষ মানব সম্পদ গড়ে তোলার স্বার্থে,
এইগুলোর জন্য আমার একটা স্থিতিশীলতার দরকার, এবং এই স্থিতিশীলতার দিকেই কিন্তু এখন রাজনীতি চলে গেছে। এখন ওই যে বিএনপির কর্মীরা বলছে যে সরকার পতনের আন্দোলন, এগুলো এখন অনেকটা অতীতের ঘটনা হয়ে গেছে। কারণ যে এখন মানুষকে জনসভায় নেওয়া যায় না, শুধুমাত্র কর্মীরাই জনসভায় যায়, তাও কিন্তু তাদের জন্য বিশাল ব্যয় করার প্রয়োজন হয়। হচ্ছে খাবার, মিনারেল ওয়াটার, বাস, তাও এসি বাস, তারপরে জনপ্রতি টাকা, এইসব দিয়ে জনসভায় লোক নিতে হয়। অর্থাৎ মানুষ আর ওইগুলোর ভিতর নাই। আগে সেই যে ট্র্যাডিশনাল পলিটিক্স, ওটাই এখন আর নাই। এখন আপনারা একটা জিনিস খেয়াল করছেন, বাংলাদেশে যেমন শিল্পের বিকাশ ঘটছে, যেমন ব্যবসায়ের বিকাশ ঘটছে, তেমনি রাজনীতিরও কিন্তু বড় বড় স্টেক হোল্ডার হয়ে যাচ্ছে কিন্তু ব্যবসায়ীরা, শিল্পপতিরা। আমরা হচ্ছে ট্র্যাডিশনাল রাজনীতির দৃষ্টিকোণ থেকে বলি যে ওই ব্যবসায়ীরা রাজনীতিতে এসে যাচ্ছে, কিন্তু তা না। আচ্ছা, রাজনীতিতে কারা আসবে? যারা সমাজে সুসংগঠিত শ্রেণী। তাই এখন হচ্ছে তাদের স্টেক বড়, তারা ওয়েল অর্গানাইজড, অতএব তারা কিন্তু এখন পলিটিক্সে আসবে এবং হচ্ছে তারাই পলিটিক্স করবে। আর মানে এমনিভাবে যে অর্থনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে যে নতুন নতুন শক্তিগুলোর আবির্ভাব ঘটবে, হচ্ছে তারাই এখন পলিটিক্স করবে। এই ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আমাদের যে ট্র্যাডিশনাল রাজনৈতিক দলগুলো ছিল, হচ্ছে বিএনপি বা অন্যান্যরা, এইটা কিন্তু উপলব্ধি করতে পারেনি। ইভেন যারা অর্থনীতি নিয়ে কাজ করে বেশি, সেই কমিউনিস্ট পার্টি এটা উপলব্ধি করতে পারেনি। আচ্ছা, শেখ হাসিনা খানিকটা উপলব্ধি করেছেন বলে কিন্তু আজকে এর ভিতর দিয়ে হচ্ছে শেখ হাসিনা অনেক কিছু তার দলের সঙ্গে সংযুক্ত করে আচ্ছা সেই এখন বাংলাদেশের রাজনীতিতে নেতৃত্ব দিচ্ছে। এবং এই বর্তমান প্রেক্ষাপট বুঝে যতক্ষণ না নতুন কোনো শক্তি রাজনীতিতে আসবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু শেখ হাসিনার যে রাজনীতি চলছে, এই রাজনীতিকে কেউ চ্যালেঞ্জ করতে পারবে না। জি, আমরা একটু আজিজ ভাইয়ের কাছে যেতে চাই। আজিজ ভাই, বিশেষ করে সজীদা যেখানে বললেন যে যতক্ষণ না পর্যন্ত নতুন একটি ধারা সৃষ্টি হবে ততক্ষণ পর্যন্ত শেখ হাসিনার রাজনীতি চ্যালেঞ্জ করা যাবে না, এরকম একটি কথা। মনিরুজ্জামান স্যার বলছিলেন যে সুপ্ত অস্থিরতার একটা লক্ষণ সর্বত্র দেখা যাচ্ছে। আবারও রাজনীতির গতি প্রকৃতি নানাভাবে পরিবর্তিত হচ্ছে, যেমনটা স্বদেষ্টা বলছিলেন যে এখন কিন্তু আবার সেই কর্মী আনা, নানান ধরনের এই ঝামেলাগুলো কেউ করতে চায় না। সব কিছু মিলে আপনি পরিবর্তনটি কি দেখেন আমরা শুনবো। একদম ছোট্ট একটি বিরতি নিয়ে ঘুরে আসতে চাই বিরতির পর। প্রিয় দর্শক, নিচে ছোট্ট বিরতি, এটি নিউজের সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি SSRM পলিটিক্স প্লাস অনুষ্ঠানে। আমরা আজিজ ভাইয়ের কাছে ছিলাম। আজিজ ভাই, সুপ্ত অস্থিরতার লক্ষণ যেমনটা মনিরুজ্জামান স্যার বলছিলেন, স্বদেশ অবশ্যই এর মধ্যে অনেক কিছু যোগ করেছেন, আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাকে। মনির ভাই বলেছেন যে সুপ্ত ভিতরে ভিতরে একটা অস্থিরতা, আর দাদা বলছেন আগের রাজনীতি নেই, রাজনীতির পরিবর্তন ঘটেছে। আমি দুটোকে একসাথে আমি আমার মতামতটা দিচ্ছি। আমি বলছি যে দুটোতেই আমি একমত। রাজনীতিতে অস্থিরতা চলছে এবং রাজনীতির পরিবর্তন হয়েছে। এটার কারণগুলো কি? কারণ হচ্ছে, আগে দেশে সব রাজনৈতিক দল সক্রিয় ছিল, এখন সরকারি দল ছাড়া আর ছোট্ট ছোট্ট দু একটা দল, যাদের কোনো বড় ধরনের মুভমেন্ট করার ক্ষমতা নাই, তাদেরকে হয়তো একটু স্পেস দেওয়া হয়। এছাড়া কোনো বড় দল আপনার সক্রিয় নাই। পার্লামেন্টে বিরোধী দল আছে, তার কোনো খবর নাই। মাঠে আর একটা বিরোধী দল আছে, সেটা হলো আলোচনার মূল উৎস। অর্থাৎ
পার্লামেন্টের যে রেজাল্ট সেটা রাজনীতির যে সরকারি রাজনৈতিক দলগুলোর যে স্ট্রেংথ তার সাথে কোনো মিল নেই। দেশে বহু দল আছে সক্রিয়, প্রধানত এক দল, এবং দেশ কিন্তু যতগুলো রাজনৈতিক দল আছে কোনো দলের ভিতরে গণতন্ত্র নাই, এক ব্যক্তি নির্ভর সবগুলো রাজনৈতিক দল, এবং দেশও এক ব্যক্তির উপরে নির্ভর। এখন রাজনৈতিক তো পরিবর্তন ঘটেছে, স্বদেশটায় যেমনটা বলছিলেন যে বিশ্বেরও কিন্তু নানা পরিবর্তন ঘটেছে। বিশ্বের রাজনীতি পরিবর্তন ঘটেছে কারণ বিশ্ব যদি বলেন রাজতন্ত্র আছে, ইসলামিক তন্ত্র আছে, কমিউনিস্ট আছে, আপনার বহুদলীয় গণতন্ত্র আছে। আমরা কম্পেয়ার করব যেখানে বহুদলীয়, কারণ আমরা বহুদলীয় রাজনীতিতে বিশ্বাসী। আজকে আমি চীন বা উত্তর কোরিয়ার সাথে তা আমি তুলনা করব না। বহুদলীয় রাজনীতিতে যদি কল্পনা করি তাহলে বহু দল সক্রিয় থাকতে হবে, বহু দলের জন্য স্পেস থাকতে হবে। এখন বাস্তবতা হচ্ছে আপনি অমককে বলবেন অমক রাজনীতি, অমকে অমক, সুতরাং একে নির্মূল করো, এটা হলে তো হবে না। তার যদি সমর্থন থাকে তাকে পলিটিক্যালি মোকাবেলা করতে হবে। আজকে একটি রাজনৈতিক দলে আমার বিবেচনায় আগের রাজনীতি বদলে গেছে, কারণ আগে রাজনৈতিক দলের আদর্শ ছিল। আসলে আজিজ ভাই, মানে একটা বিষয় যে রাজনীতি বদলে গেল নাকি রাজনৈতিক ধারা বা যাদের জন্য রাজনীতি মানুষই বদলে গেল, ব্যাপারটা কেমন? রাজনীতি আরো বলছি যে রাজনীতিটা তো আগে রাজনীতিবিদরা রাজনীতি করতেন, এখন কিন্তু রাজনীতি আপনার আমলা এবং ব্যবসায়ী নির্ভর হয়ে গেছে। সব মানে সদস্যরা যে কথাগুলো বললেন, আমি একটু সহযোগিতা করি আপনাকে, কারণ আমরা তাহলে হয় কি যে মানে ঠিক একই কথা বারবার শোনা যায় যে সদস্য ঠিক এই কথাগুলো বললেন, কিন্তু মূল বিষয়টি তাহলে কি মানুষ বদলে গেল? মানে আমার কথা হচ্ছে রাজনীতিতে মানুষ আগ্রহ থাকবে না কেন? যেমন রাজনীতিতে একটা জনসভা করা মানে এখন বিশাল একটা বাজেটের একটা বিষয়, যে তাদেরকে নিয়ে আসো, খাবার দাবার ইত্যাদি ইত্যাদি, তারপরে যখন চলে যাবে কি বার্তা নিয়ে ফিরে যাবে? না, বিষয়টা হলো যে রাজনীতি যদি সক্রিয় থাকতো তাহলে এখন যেভাবে ভাড়া করা হয়, ভাড়া কিন্তু আগেও কম করা হতো, এখন বেশি করা হয়, কারণ রাজনীতিবিদরা কমার্শিয়াল হয়ে গেছে অনেক বেশি। তো যাকে ভাড়া করেন সেও কমার্শিয়ালি বেনিফিট নেওয়ার চেষ্টা করে। আপনি প্রেস ক্লাবের সামনে একটা মিটিং করবেন, ওখানেই 150 লোক ভাড়া করতে কোনো সমস্যা না, রেডি থাকে, ভাড়া করা যায়। আমরা খবর শুনি ভাড়া করা। মনিরুজ্জামান স্যার, একটু আসি আপনার কাছে। এই যে ভাড়া করা মানুষ, তাহলে ভাড়া করাই যদি হয় বা সাধারণ মানুষের যদি আগ্রহী না থাকে, তাহলে রাজনীতির পরিস্থিতি তো এরকম ঘটবেই। তাহলে এটা নিয়ে নিশ্চয়ই হতাশ হওয়ার যেমন কিছু নেই, আবার আমার কাছে মনে হয়েছে যে মানুষের সমর্থন যেখানে থাকবে রাজনীতি সেখানেই থাকবে, সেটাই তো হওয়া উচিত। একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হবে। আমি একটা কথা বলি, সেটা হলো যে ভাড়া করা যেটা বলছি এটা ঢালাও ভাবে সঠিক না, কারণ বড় বড় যে দলগুলি, আমি একটু মনিরুজ্জামান স্যারের কাছে, বড় বড় দলগুলি ঠিকই তাদের কর্মী বেশ সমাবেশ করে। জি মনিরুজ্জামান স্যার, প্রথমে একটা কথা বলে নিই যে সদস্যরা যে কথাগুলো বলছেন না যে রাজনীতিতে পরিবর্তন হয়েছে, আমি বলছিলাম 3 জোটের রূপরেখার ইয়েতে। তো ওনার কথাটা হচ্ছে যে 3 জোটের রূপরেখার যে কথাগুলো বলা হয়েছিল সে অবস্থাগুলো এখন নাই। আসলে কি অবস্থাটা তাই? আমি কিন্তু তার সঙ্গে একমত না। 3 জোটের রূপরেখা কি বলা হয়েছিল? যে নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হবে, তো সেই অবস্থাটা কি এখন নাই? এখনও আছে, এই পথে তো চলতে হবে। বলা হয়েছিল গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা করতে হবে, গণতন্ত্রকে শক্তিশালী করা হতো, সেই অবস্থাটা কি নাই? সেই অবস্থাটা আছে এবং সেটা ধরেই এখনো চলতে হচ্ছে। সুতরাং সুশাসন করতে হবে, সেই অবস্থাটা কি এখন নাই? এখনও আছে। আইনের শাসন করতে হবে, সেই অবস্থাটা নাই? এখনও আছে। সুতরাং ওই 3 জোটের রূপরেখার ভিত্তিতে রাজনীতির পরিবর্তন হয়ে গেছে, এই কথাটা সঠিক না, এই কথাটা বাস্তব না। রাজনীতির পরিবর্তন হচ্ছে কোন জায়গাটায়? রাজনীতির পরিবর্তনটা একটা হয়েছে, এটা সঠিক বলেছেন উনি, যে ইউনিপোলার ওয়ার্ল্ড হয়ে গেছে, আইটির একটা বড় ভূমিকা আছে, হ্যাঁ সেগুলি অবশ্যই আছে। কিন্তু বড় যে পরিবর্তনটা হয়েছে সেটা নেগেটিভ পরিবর্তন, সেটা কিছুটা উনি বলেছেন যে ব্যবসায়ীরা রাজনীতি করবে। এখন ব্যবসায়ীরা রাজনীতি করার বিপদটা কোথায়? বিপদটা হলো যে যেই লোক মন্ত্রী বা এমপি, যে দলেরই হোক, যে সরকারেরই হোক, সেই লোক যখন সেই লোক যদি ব্যবসায়ী হয়, তাহলে আইনটা বা ব্যবস্থাটা সে কি জনগণের স্বার্থে করবে না তার স্বার্থে করবে? এই দৃষ্টান্ত কিন্তু আমাদের চোখের সামনে অহরহ ঘটছে। হ্যাঁ, যেমন ব্যাংক যে অবস্থা আজকে আমরা দেখছি, হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত ক্ষোভ প্রকাশ করেছেন যে তারা কথা দিল সিঙ্গেল ডিজিটে ফিরে আনবে,
আনলো না তো। এবং সকল সুযোগ সুবিধা নিয়েও গেল। এবং তারা সরকারকে ধোঁকা করে সরকারের সঙ্গে সকল সুযোগ সুবিধা নিল, একটা দুইটা না, হিসাব করলে একটা বিরাট বড় খাতা হয়ে যাবে কত সুযোগ সুবিধা তারা নিছে। সর্বশেষ এই অর্থনীতি সম্পর্কিত স্থায়ী কমিটি তারাও সিদ্ধান্ত দিয়েছে 2 মাসের মধ্যে সিঙ্গেল ডিজিটে আনতে হবে। এবং একটা লক্ষণীয় ব্যাপার খেয়াল করে দেখেন, যখন এই ধরনের কথাগুলি হয় তখন এই ব্যাংকদের মালিক যে সংগঠন তাদের একজন নেতা প্রধানমন্ত্রীর তহবিলে গিয়ে 50 কোটি টাকা বা 100 কোটি টাকা দিয়ে দেয়। না না, এটা হ্যাঁ। 50 কোটি 100 কোটি তো অনেক টাকা। যাই 1 কোটি টাকা দিয়ে তারা যেই ছবিটি ছাপায় পত্রিকাতে, মানে আমার ব্যক্তিগতভাবে খুব লজ্জা লাগে। সুতরাং যে মানে আজকে এই জিনিসটা 100 বুঝতে কোটি হবে। 50 কোটি তো অনেক টাকার কথা এই আপনি যে বলছেন। পরিবর্তনটা, এটা কোনো পজিটিভ পরিবর্তন না। হ্যাঁ, যে ব্যক্তি কি রাজনীতি করবে, ব্যবসায়ী, তাকে তার যে ইন্টারেস্ট, ব্যবসা সংক্রান্ত ইন্টারেস্ট বাদ দিয়ে রাজনীতি করতে হবে। আইনজীবীরা আগে রাজনীতি করছে না, তারা দেশের আইন কি তার আইনজীবীর স্বার্থে সংশ্লিষ্ট আইন প্রণয়ন করছে, করে নাই। কিন্তু সেটা এখন হচ্ছে না। এই জায়গাটা, এই পরিবর্তনটা হয়েছে এবং এটা নেগেটিভ পরিবর্তন। জি, আমরা ক্ষোভটা আমরা হচ্ছে স্বদেশটার এখান থেকে। কাছে যেতে চাই। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে স্বদেশটার কাছে যাব। নিচে ছোট্ট বিরতি, এটি নিজের সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি এসএসআরএম পলিটিক্স প্লাস অনুষ্ঠানে। স্বদেশটা আপনার কাছে ছিলাম, প্রশ্ন আর রাখছি না, নানান আলোচনা হয়েছে, আপনার কিছু যোগ করার আছে কিনা? হ্যাঁ, না, যেটা হচ্ছে কি মনির ভাই যেটা বলছেন যে আচ্ছা 3 দলীয় জোটের রূপরেখার যে বিষয়গুলো মেনে চলছে, মানে যেগুলো, হ্যাঁ আচ্ছা সরকার তো নির্বাচনের মাধ্যমেই হচ্ছে পরিবর্তন হচ্ছে। আইনের শাসন হচ্ছে 90 সালে যা ছিল 2019-এ তার থেকে অনেক ভালো। আমরা হচ্ছে ওই 90 সালের আগে দেখেছি আমাদের সংবিধানে ইনডেমনিটি ছিল, এখন ইনডেমনিটি নাই। আমরা হচ্ছে যুদ্ধ অপরাধীর বিচার করেছি। আমরা স্পিডি ট্রাইব্যুনাল করে হচ্ছে যারা হচ্ছে ধর্ষিতা হচ্ছে এই সমস্ত ধর্ষকদের হচ্ছে বিচার হচ্ছে। তো এইসব দিয়ে বোঝা যায় যে কিন্তু একটা দেশ তো ওভারনাইট আইনের শাসন আনতে পারবে না, তবে কিন্তু আইনের শাসনের দিকে এগিয়ে যাচ্ছে। সবগুলোই হচ্ছে সত্য। আবার মানে একটা বিষয় যেটা আমার আজিজ ভাই বলেছেন যে বহুদলীয় গণতন্ত্র মানে বহু দল থাকবে। এখন এইখানে আমাদের বাংলাদেশে একটা বিষয় একটু বুঝতে হবে বা আমাদের স্মরণ করতে হবে, আমরা যখন এই দেশটা স্বাধীন করি তখন আমাদের রাজনৈতিক দল ছিল হচ্ছে 12টা। আবার আমরা যদি আমেরিকাতে যাই, আমেরিকাতেও কিন্তু অনেক দল আছে, অনেক দল, মানে এসে কয়েকশোর উপরে যাবে, কিন্তু বাস্তবে দল কিন্তু 2টো। আচ্ছা, আর ঠিক এই জন্য হচ্ছে বহুদলীয় গণতন্ত্র হচ্ছে মানে এই না যে ওই মানে সরকারের পেট্রোনাইজে অনেক দল সৃষ্টি হয় নাকি এরকম যে সরকার দল তৈরি করবে, অনেক দল, মানে যেটা জিয়াউর রহমান করেছিলেন, উনি 12টা দল থেকে 129টা দল করেছিলেন, তার ভিতরে 81টা দল ছিল ইসলামিক দল। তা এইগুলো করা হচ্ছে রাজনীতিকে নষ্ট করা। হচ্ছে রাজনীতি আমাদের যত 2টো 3টে 4টে পার্টির ভিতর সীমাবদ্ধ হবে হচ্ছে ততই কিন্তু রাজনৈতিক স্থিতিশীলতা আসবে। আর যে বিষয়টা হচ্ছে কি, মানে এক ব্যক্তিকে নিয়ে আমরা সব সময় বলি, কিন্তু এই কথাগুলো বলতে খুব ভালো লাগে। ডক্টর কামাল হোসেনও বলতেন যে মানে গ্রুপ নেতৃত্বের চর্চা, কিন্তু আমরা পৃথিবীর ইতিহাস যদি দেখি, আচ্ছা যারা শ্রমজীবী মানুষের নেতৃত্ব চাইতো, আচ্ছা তাদেরও নেতা কিন্তু একজন মধ্যবিত্ত লেনিন, আচ্ছা তাদেরও নেতা কিন্তু একজন মধ্যবিত্ত মাও। আসলে
মানুষের কোয়ালিটি অনুযায়ী মানুষ নেতা জি হয়। অসংখ্য ধন্যবাদ। সরাসরি আমরা শেষ করব, বিশেষ করে আজিজ ভাই একদম ছোট করে আপনার যদি কোনো কিছু যোগ করা আছে, তারপর মনিরুজ্জামান স্যারকে দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করব। না যদি তাই হয় তো আমি ওইটাই শেষ করছি। এই যে আগের বারে যে বললাম ঘটনাগুলি, এই কারণেই আমি বলছি যে রাজনীতি এখন যে অবস্থা, এরপরে যে ধরেন নির্বাচন কয়েকটা হয়ে গেল, উপজেলা মেয়র ইলেকশন, এবং সদ্য আপনি দেখেন ময়মনসিংহ সিটির নির্বাচন, সেখানে কোনো প্রতিদ্বন্দ্বী পাওয়া গেল হ্যাঁ না। আসে নাই, হতেই আসে পারে নাই। না, না, এটা তো বা সরল কথা। আমার নেগোসিয়েশন করে আমি এটার- সেটা করতেই পারি, এটার এটা নিয়ে তো অর্থই আর হচ্ছে- অহেতুক বিতর্কেরও তো নাই। না, ঠিক আমি আছে। কোনো প্রতিদ্বন্দ্বী এলো না, তাহলে আমি কি করব? না ঠিক আছে, তাই না? তো সেটা নিয়ে হাহুতাশ করার তো কিছু এটারই নেই। কথা হলো যে ভিতরের সুপ্ত যেটা বলা হচ্ছে অস্থিরতা, হ্যাঁ। এটাই অস্থিরতার প্রকাশ। না, কিন্তু আমরা অর্থাৎ সবসময় রাজনীতি, আমরা আমাদের এই জনগণ উদাহরণগুলি রাজনীতির দেই, যে কিন্তু আমরা প্রক্রিয়া 76 চলছে। 77 সালের নির্বাচনগুলি না কি ঠিক আছে, হয়েছিল? আমরা কি ওইখানে যাব? আমরা কি 73 না, সালে ফিরে যাব? কিন্তু সেই উদাহরণ সেই ব্যাকে যাব? বিষয়গুলো আমরা আমার হিসাবের মধ্যে আমি আনবো না। না, তাহলে কি ভাবখানা 71 এরকম সাল- যে এখনই মনে হচ্ছে না, যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমি যদি হয়, বলি যে- বাংলাদেশে আর কখনো না, বিনা আমি যদি বলি প্রতিদ্বন্দ্বিতায় যে দেশ নির্বাচন হয় স্বাধীন না। হওয়ার পরে- তাই না? অসংখ্য ধন্যবাদ আপনার। মনিরুজ্জামান আপনি শেষ করবেন, শেষ কথা আপনার কি হবে? শেষ কথা কি? শেষ কথা তো নাই, রাজনীতিতে কোনো শেষ কথা নাই, রাজনৈতিক আলোচনায় শেষ কথা নাই। আমরা যেটা চাবো, অনেক অনেক প্রশ্ন জনমনে আছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে আছে, ইভেন যারা ক্ষমতায় আছে তাদের মধ্যেও আছে, এবং যে বড় দল ক্ষমতার মধ্যে, যে বড় দল আওয়ামী লীগ, তাদের নেতার নেতৃত্বের মধ্যেও অনেক প্রশ্ন আছে। হ্যাঁ, হয়তো প্রকাশ্যে বলে না, কিন্তু ম্যান টু ম্যান আলোচনা শোনা হয়। নির্বাচন কমিশন, চিফ ইলেকশন কমিশনার সিইসি, তিনি নিজেই অনেকগুলি প্রশ্ন, যেমন বলেছেন যে রাতের অন্ধকারে আর ব্যালট বাক্স ভরা যাবে না, তিনি নিজেই বলেছেন এই কথাটা। তো এই যে কথাগুলো, এই কথাগুলি তো মানুষ জানে, বোঝে বা আলোচনা করে। রাজনীতিতে এটা খুব কোনো শুভ সংবাদ বয়ে আনে না আর কি, শুভ অবস্থাও তৈরি করে না। এই জায়গাটার থেকে উত্তরণ ঘটাতে হবে, জি অসংখ্য ধন্যবাদ। এবং সেটা আমরা রাজনৈতিক অনুষ্ঠান প্রক্রিয়া, শেষ অন্য করব। কোনো প্রক্রিয়া নয়। এই অনুষ্ঠানটি রাত 3:15 এবং পরের দিন সকাল 8:15 পুনঃ প্রচারিত হয়। দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করতে চাই। শুভরাত্রি।